বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরসহ একাধিক মামলার বিচারও করা হবে। নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দল হিসেবে নানা ধরনের অপরাধ করেছে। পাশাপাশি সুপিরিয়র রেসপন্সিবিলিটি নীতির আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে এবং আইন অনুযায়ী বিচার করার সুযোগ রয়েছে। হাসিনার বিরুদ্ধে আরো অনেকগুলো মামলার বিচারাধীন, আরো অনেকগুলো মামলায় তার বিরুদ্ধে রিপোর্ট দাখিল এর অপেক্ষায় আছে। বিশেষ করে আমাদের হেফাজত সহ আরো অনেক শাপলা চত্বর মামলা সহ অনেকগুলোতে তিনি বিচারের সম্মুখীন হতে পারেন। একটা মামলায় তার বিরুদ্ধে শাস্তি দেওয়া হয়েছে। তার উচিত তিনি বাংলাদেশে এসে এই বিষয়গুলো বিচার মোকাবেলা করেন। সবার অজান্তে বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে কোনো কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিল এশিয়ার পরাশক্তি চীন। চীন ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে ইরান হরমুজ প্রণালীতে বিশেষ বা অগ্রাধিকারমূলক শিপিং ফি-এর সুবিধা দেবে। চীনে নিযুক্ত ইরানের প্রতিনিধি আব্দুল রেজা রহমানি ফাজলি এই পদক্ষেপের কথা ঘোষণা করেন। ভঙ্গুর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের আওতায় বাণিজ্যিক চলাচল পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এই জলপথকে জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের ওয়ার্ল্ড পিস ফোরামে তিনি বলেন, চীনের প্রতি আমাদের অবশ্যই বিশেষ বিবেচনা থাকবে, কারণ চীন একটি বন্ধুত্বপূর্ণ দেশ। যারা আমাদের বন্ধু তাদেরই আমাদের বিশেষ সুবিধা দেওয়া উচিত। স্যানোফিরের প্রস্থান কৌশলগত সিদ্ধান্ত নাকি ওষুধ বাজারের কঠিন বাস্তবতা? বাংলাদেশে প্রায় 6 দশক ব্যবসা পরিচালনার পর 2019 সালে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যানোফি তাদের ব্যবসার শেয়ার বিক্রির সিদ্ধান্ত ঘোষণা করে। বিষয়টি আলোচনায় আসে মূলত একটি কারণে, প্রতিষ্ঠানটি লোকসানে নয় বরং মুনাফায় ছিল। স্যানোফির আনুষ্ঠানিক ব্যাখ্যা ছিল এটি বৈশ্বিক ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে নেওয়া একটি কৌশলগত সিদ্ধান্ত। কোম্পানি বাংলাদেশ ছাড়ার কারণ হিসেবে চিকিৎসকদের উপহার বা স্থানীয় বাজার ব্যবস্থাকে কখনোই আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি। তবে একই সময়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে স্যানোফির এক কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশের ওষুধ বাজারে কিছু প্রতিষ্ঠানের বিপণন কৌশলে চিকিৎসকদের বিভিন্ন ধরনের উপহার ও প্রণোদনার প্রচলন রয়েছে। ওই কর্মকর্তার দাবি ছিল, স্যানোফির বৈশ্বিক নীতিমালার কারণে তারা এ ধরনের পদ্ধতি অনুসরণ করত না, যা প্রতিযোগিতায় তাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 2026 সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থার আওতায় বাংলাদেশ সহ 75টি দেশের আবেদনকারীদের জন্য কিছু ভিসা ক্যাটাগরিতে বিধিনিষেধ আরোপ করা হয়। একই সঙ্গে কিছু ভিসা চালু থাকলেও আবেদন প্রক্রিয়ায় কঠোরতা বাড়ানো হয়েছে। নতুন নীতিমালার আওতায় ইমিগ্রান্ট ভিসা বা স্থায়ী বসবাস সংক্রান্ত কিছু আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন এসেছে। এর ফলে পরিবার ভিত্তিক অভিবাসন, কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাস, গ্রিন কার্ড এবং ডাইভার্সিটি ভিসার আবেদন নিষ্পত্তিতে বিলম্ব হতে পারে, তবে সংশ্লিষ্ট প্রক্রিয়া পুরোপুরি বন্ধ হবে না। এদিকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে নির্ধারিত ক্যাটাগরির আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া অব্যাহত থাকতে পারে, তবে সংশ্লিষ্ট বিধিনিষেধ কার্যকর থাকলে সাক্ষাৎকার শেষে ভিসা ইস্যু বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ট্যুরিস্ট ও ব্যবসায়িক ভিসা কার্যক্রম চালু রয়েছে, তবে কিছু আবেদনকারীর ক্ষেত্রে সাক্ষাৎকারের সময় কনসুলার কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত আর্থিক নিশ্চয়তা বা ভিসা বন্ড জমা দেওয়ার শর্ত আরোপ করা হতে পারে। স্টুডেন্ট ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক নন ইমিগ্রান্ট ভিসা বর্তমানে চালু রয়েছে, তবে নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা মূল্যায়ন এবং স্পন্সর সংক্রান্ত তথ্য যাচাই আরও কঠোর হওয়ায় আবেদন নিষ্পত্তিতে
আগের তুলনায় বেশি সময় লাগতে পারে। এছাড়া সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে। আবেদনপত্রে তথ্যগত ভুল, অসম্পূর্ণ কাগজপত্র বা নির্ধারিত সময় তথ্য হালনাগাদ না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। সংশ্লিষ্টদের মতে নতুন নীতির ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ইমিগ্রেন্ট ভিসা ও গ্রিন কার্ড আবেদনকারীদের উপর। অন্যদিকে ট্যুরিস্ট, শিক্ষার্থী ও কর্মসংস্থান ভিত্তিক নন ইমিগ্রেন্ট ভিসা কার্যক্রম চালু থাকলেও আবেদনকারীদের জন্য যাচাই বাছাই আগের তুলনায় আরও কঠোর হয়েছে। তাই আবেদন করার আগে সর্বশেষ নির্দেশনা ও প্রয়োজনীয় শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার জরুরি। মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত এখনও চলমান। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে দলটি নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে শাপলা চত্বরসহ একাধিক মামলার বিচারও করা হবে। নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দল হিসেবে নানা ধরনের অপরাধ করেছে। পাশাপাশি সুপিরিয়র রেসপন্সিবিলিটি নীতির আওতায় দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্ত চলছে এবং আইন অনুযায়ী বিচার করার সুযোগ রয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 এবং সন্ত্রাস বিরোধী আইন 2009 দুই আইনই আওয়ামী লীগ সরকার প্রণয়ন করেছিল। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন এনে অর্গানাইজেশন বা সংগঠনের বিচার করার বিধান যুক্ত করা হয়। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনেও কোনো সংগঠনের অপরাধের বিচার এবং প্রয়োজন হলে নিষিদ্ধ করার বিধান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, 4 জুলাই এক স্মরণ সভায় স্বাস্থ্যমন্ত্রী দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন। এ বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ স্বাধীনতার পর 1973 সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন প্রণয়ন করে। পরে 2010 সালে ওই আইনের অধীনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়। তিনি আরও বলেন, 2024 সালের 1 আগস্ট সন্ত্রাস বিরোধী আইন 2009 এর সংশ্লিষ্ট ধারা ব্যবহার করে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ফলে দল নিষিদ্ধ করার আইনি কাঠামো আওয়ামী লীগ সরকারের সময়ই তৈরি হয়েছে। সেই আইনের আওতায় প্রয়োজনীয় তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আওয়ামী লীগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া সম্ভব। চিফ প্রসিকিউটর বলেন, 2009 সালের পর আওয়ামী লীগ সরকার দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল। ওই সময় জনগণের রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা সংকুচিত হয় এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর নির্বিচার হামলা এবং হত্যাকাণ্ডে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও তদন্তাধীন রয়েছে। তিনি জানান, তদন্ত সংস্থা এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করছে। তদন্ত শেষে প্রাথমিক অভিযোগের প্রতিবেদন পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সবার অজান্তে বঙ্গোপসাগরের নীল পানির হাজার হাজার ফুট গভীরে এক অবিশ্বাস্য আন্তর্জাতিক ডাকাতি চলছে। এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে কোনা কামানের গোলা না ছুড়ে সম্পূর্ণ নীরব উপায়ে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদ, প্রাকৃতিক গ্যাস। আর এই বৈজ্ঞানিক চুরির গোপন নকশা এত বছর পর ফাঁস করে দিল এশিয়ার পরাশক্তি চীন। ইতোমধ্যেই বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিগত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের প্রকাশ্যে এবং গোপন প্রশ্রয়ে যে সম্পদ প্রতিবেশী ভারত নিজের ঘরের দিকে টেনে নিয়ে গেছে, এতে করে বাংলাদেশে যে গ্যাস চুরি হচ্ছে সেই তথ্যই এবার সামনে এনেছে বেইজিং। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে ক্ষমতায় এসেছে কট্টর বাংলাদেশপন্থী এবং জাতীয়তাবাদী তারেক রহমানের সরকার। আর ঠিক সেই কারণে দিল্লির রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়েছে বঙ্গোপসাগরের সেই রাজনৈতিক ও বৈজ্ঞানিক গোপন যুদ্ধ, যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে চিরতরে বদলে দিতে চলেছে। বিজ্ঞান ও পদার্থবিদ্যায় তরল ও গ্যাসীয় পদার্থ সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ধাবিত হয়। এই সূত্রকে কাজে লাগিয়ে ভারত ও বাংলাদেশের সীমানার কাছে বিশেষ কৌশল ব্যবহার করা হয়েছে। ভারত তার সীমানায় বিশেষ কৌশলে মাটি না খুঁড়ে সোজা স্লান্ট ড্রিলিং বা বাঁকা পদ্ধতিতে কোনাকুনিভাবে বাংলাদেশের গ্যাস স্লান্ট ড্রিলিং পাইপ ঢুকিয়ে এই কাজ করেছে। সেখান থেকে সজোরে গ্যাস বের করায় বাংলাদেশের মাটির নিচে চাপ সৃষ্টি হচ্ছে। এতে করে প্রাকৃতিক নিয়মেই বাংলাদেশের অন্য প্রান্তের প্রাকৃতিক গ্যাসও ফাইবের দিকে ধাবিত হচ্ছে। অতি মূল্যবান প্রাকৃতিক সম্পদ বাংলাদেশের হলেও চৌকস যন্ত্রের মাধ্যমে এর পুরোটাই নিয়ে নিচ্ছে ভারত। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই কৌশল একেবারে নতুন কিছু নয়। 1990 সালে যখন সাদ্দাম হোসেনের ইরাক কুয়েত আক্রমণ করেছিল, তার অন্যতম কারণ ছিল এই স্লান্ট ড্রিলিং। ইরাক অভিযোগ করেছিল কুয়েত আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে মাটির নিচ দিয়ে বাঁকা পাইপ ঢুকিয়ে ইরাকের বিখ্যাত রুমায়না অয়েল ফিল্ড থেকে তেল চুরি করছে। এই তেল চুরিকে কেন্দ্র করে পৃথিবী কাঁপানো মধ্যপ্রাচ্যে ইরাক ও কুয়েতের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। সেই একই পথ অবলম্বন করে
ভারত বাংলাদেশের গ্যাস টেনে নিচ্ছে। এ ধরনের ঘটনা ঘটেছে খুবই নীরবে এবং লোকচক্ষুর আড়ালে। এখন প্রশ্ন আসতেই পারে, চোখের সামনে এত বড় চুরির ঘটনা ঘটলেও কেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র এতদিন ধরে বসে আছে? বলা হচ্ছে এই ঘটনার সঠিক উত্তর পেতে হলে একটু পেছনে ফিরে যেতে হবে শেখ হাসিনার শাসনামলে। 2012 সালে সমুদ্র আদালতের ঐতিহাসিক রায়ে বাংলাদেশ যখন এই বিশাল সমুদ্র সীমা পেয়েছিল, তখন সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল। ভাবছিল ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির হাত ধরে বাংলাদেশের অর্থনীতি এবার পরিবর্তন হবে। কিন্তু পর্দার আড়ালে চিত্রনাট্য লেখা হয়েছিল ভিন্নভাবে। সমুদ্র জয়ের পরপর বঙ্গোপসাগরে বেশ কয়েকটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়া গেলে কোনো যাচাই বাছাই ছাড়াই সেগুলো কোনো আন্তর্জাতিক মানপত্র ছাড়াই তুলে দেওয়া হয় ভারতের দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওএনজিসি এবং অয়েল ইন্ডিয়া লিমিটেডের হাতে। এরপর কেটে গেছে দীর্ঘ 1 যুগেরও বেশি সময়। বিশ্ববাজারে যখন গ্যাসের জন্য হাহাকার, তখনই ভারতের কোম্পানিগুলো বাংলাদেশের ব্লকগুলো থেকে কোনো বাস্তব মৌখিক প্রয়োগ ছাড়াই উল্লেখযোগ্যভাবে উৎপাদন শুরু করেনি। তারা বছরের পর বছর ফাইল আটকে রেখে সময় ক্ষেপণ করেছে এবং পুরো প্রক্রিয়াকে নিষ্ক্রিয় করে রেখেছে। রাজনীতিবিদদের মতে এটি কোনো সাধারণ জটিলতা বা আমলাতান্ত্রিক জটিলতা ছিল না, এটি মূলত ছিল দিল্লির একটি সুদূর প্রসারী কৌশল। তাদের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্লকগুলোকে পুরোপুরি অচল করে রাখা, যেন বাংলাদেশ কোনোভাবেই সেখান থেকে গ্যাস তুলতে না পারে। আর এই দীর্ঘ সময়ের মধ্যে ভারত নিজেদের এরিয়ায় কৃষ্ণ গোদাবরী থেকে শত শত ঘনফুট গ্যাস দিনরাত উত্তোলন করে গেছে। এর ফলে বাংলাদেশের রিজার্ভ গ্যাস ধীরে ধীরে ভারতের সীমান্তের দিকে চলে গেছে। হাসিনা সরকার নিজের ক্ষমতা এবং দিল্লির একচেটিয়া সমর্থন ধরে রাখতে এই অনিয়মের বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করা সাহস পায়নি। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থকে বিসর্জন দিয়ে এভাবে প্রতিবেশী রাষ্ট্রকে ফ্রি লুট বা অবাধে চুরির সুযোগ করে দেওয়া হয়েছিল, যার চরম মাসুল আজ দেশের জনগণকে দিতে হচ্ছে। সমুদ্রতল দেশের এই মহাচুরির প্রভাব পড়েছে সাধারণ মানুষ এবং দেশের অর্থনীতিতে। যখন দেশের খনি সম্পদ অফশোর বা মাটির নিচে জমে থাকা খনিজ সম্পদ অন্য কোনো দেশ চুরি করে নিয়ে গেল, তখন দেখা দিল তীব্র খনিজ সংকট। আর সেই কৃত্রিম সংকটকে পুঁজি করে বিগত হাসিনা সরকার দেশকে ঠেলে দিয়েছে এক আত্মঘাতী বিপদের সম্মুখে। এতে বিশ্ব বাজার থেকে চড়া দামে কিনতে হচ্ছে এলএনজি গ্যাস। প্রতি বছর হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা বা ডলার কেবল এই এলএনজি কিনতেই বিদেশে পাচার হয়ে গেছে। ইনকিলাব রিপোর্ট। চীন ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোকে ইরান হরমুজ প্রণালীতে বিশেষ বা অগ্রাধিকারমূলক শিপিং ফিয়ের সুবিধা দেবে। চীনে নিযুক্ত ইরানের প্রতিনিধি আব্দুল রেজা রহমানি ফাজলি এই পদক্ষেপের কথা ঘোষণা করেন। ভঙ্গুর যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের আওতায় বাণিজ্যিক চলাচল পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে এই জলপথকে জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত অর্থনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। চীনের ওয়ার্ল্ড পিস ফোরামে তিনি বলেন, চীনের প্রতি আমাদের অবশ্যই বিশেষ বিবেচনা থাকবে, কারণ চীন একটি বন্ধুত্বপূর্ণ দেশ। যারা আমাদের বন্ধু তাদেরই আমাদের বিশেষ সুবিধা দেওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন যে প্রস্তাবিত এই চার্জ বা ফি কোনো সাধারণ ট্রানজিট টোল নয়, বরং এটি সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ, জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ এবং পরিবেশ সুরক্ষার কাজে অর্থায়নের জন্য নির্ধারিত একটি সেবা ফি। এই ব্যবস্থাটি আন্তর্জাতিক সামুদ্রিক আইন মেনে চলবে এবং ওমানের সাথে সমন্বয় করে এটি গড়ে তোলা হচ্ছে। ছাড়ের সুনির্দিষ্ট হার এখনও প্রকাশ করা হয়নি, তবে এই নীতিতে স্পষ্টভাবে সেই মিত্র দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে যারা সংঘাতের সময় ইরানকে সমর্থন করেছিল। ইরান ট্রানজিট ফি বা শুল্ক থেকে বছরে কয়েক হাজার কোটি 10 বিলিয়নের বেশি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিছু প্রতিবেদনে চীনা মুদ্রা ইউয়ানে অর্থ প্রদানের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। ইরানের অপরিশোধিত তেলের সিংহভাগই আমদানি করে চীন, তাই বিশেষ ছাড়ে এই জলপথ ব্যবহারের সুযোগ পেলে চীনের আমদানি খরচ কমবে এবং একই সাথে ইরানের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। ইউরোপীয় সরকারগুলো এ বিষয়ে বাস্তববাদী অবস্থান গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী তারা এখন গোপনে মেনে নিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে শেষ পর্যন্ত ইরান ও ওমানকে এই সেবা ফি পরিশোধ করতে হবে। ভারতের ওপর নির্ভরতা কাটিয়ে কক্সবাজারে যুক্ত হচ্ছে নতুন সাবমেরিন ক্যাবল। দেশের ইন্টারনেট অবকাঠামোকে আরও শক্তিশালী, নিরবিচ্ছিন্ন ও স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যে কক্সবাজারে যুক্ত হতে যাচ্ছে নতুন সাবমেরিন ক্যাবল। বর্তমানে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথের জন্য বাংলাদেশকে বড় একটি অংশের ওপর নির্ভর করতে হয়, যা প্রায়শই বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে বিঘ্নিত হয়। এই নতুন উদ্যোগ বাস্তবিত হলে ভারতের ওপর বা নির্দিষ্ট কোনো একটি রুটের ওপর নির্ভরতা অনেকাংশেই কমে আসবে, যা দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। প্রযুক্তিবিদদের মতে কক্সবাজারে দ্বিতীয় বা তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে ইন্টারনেটের গতিবৃদ্ধির পাশাপাশি ডেটা আদান প্রদান আরও নিরাপদ ও সাশ্রয়ী হবে।
দীর্ঘমেয়াদে এর ফলে সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে এবং ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীর চাহিদা মেটানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও ফ্রিল্যান্সিং খাতের উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এই উদ্যোগ মূলত দেশের জাতীয় নিরাপত্তা ও তথ্যের সুরক্ষার ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করে, কারণ বিকল্প রুটের উপস্থিতি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে বাড়তি সক্ষমতা প্রদান করবে।